দর্শক আপনারা যা ভিডিও দেখলেন যে আমার পেটের জিনের বাচ্চা ওর দ্বিতীয় হাজবেন্ড আমি, তো সেই ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে মানুষ যে এত মিথ্যা এত অভিনয় করতে পারে সেটা চাক্ষুষ আমি। ও যে বললো জিনের সাথে মেলামেশা করে, এটা ওর কাল্পনিক। এই জিনেটা নাটক করছে, এই জিনেটার পুঁজি করে ও আমারে এবং ওর আগের যে জামাই আছে ও জামাই জিনে ঘুম করছে, এরকম এরকম মানে ওর কথাই বোঝায় জিনে ঘুম করছে, কোন খোঁজ করো পাওয়া যায় না, পুলিশ খুঁজে পায় না। আপনার মনে হয় প্রোগ্রাম এগুলো বলছে জামাই জন্য শিরিক করছে। যদি এত জামাই পাগল থাকতো, জামাই মানে ঘুম হওয়ার ঠিক 15-20 দিন পরে সে দিব্যি ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বাইতেছে। সেই ছবিও আমার কাছে যেমন 150 আছে, দিয়ে দেবো আপনি ভাইয়া। ছবিগুলো দেখা আমার মনে হচ্ছে আমি মরে যাই, ওরও মাইনে ফেলি, একদম খালি গায়ে ছবি। আমি মনে হয় ছবি দেখে আমি আমার নিজের মধ্যে ছিলাম না। আপনার বউয়ের ছবি পরে ভাই ওর কথা বলছে আমার গান দেখছে ভাই, আমার ভিতরে দালা মতো বাড়ি গেছে। ও ভাই অনেক গল্প করতে গিয়ে গাইমা গেলেন আপনি ভয়ে। ভাই ফিল করতেছি আমি বাসায় ঘুমাই আছি, চোখ মেলে দিই দাম থাপ্পড় আমাকে থাপ্পড়ে ধরি চোখ বেঁধে ফেলি। চোখ বেঁধে আমি চিলাইতেছি, চিলাই এক থাপ্পড় মারে, আমি কিছু চোখে দিই না। যেভাবে আমার মারলো ভাই, এভাবে মানুষ মারে না ভাই, প্রচন্ড মার দিল, আমাকে লাথি মারলো, আমার প্রাইভেট পার্সন লাথিটা লাগে, আমি অজ্ঞান হয়ে যাই। আমি ওর সাথে জিনের পাঠ করছি পরে। না আপনি অভিনয় করছেন জিনের? এই সাইদ কিন্তু তোর জামাই, তোরা কিন্তু আমি বলছিলাম যে সাইদের লোক থাকবি না, সাইদে বাদ দিবি, তুই আবার সাইদের সাথে যোগাযোগ করছো তাই না? শোনো যোগাযোগ করে সাইদ দিস আমি, তুই মিথ্যা কথা কেন বললি? আমার নাম গোবিন্দ, মিথ্যা কথা কেন বললি? এমনিতেই সব বন্ডামি বিশ্বাস করি না। আজকে গোবিন্দ তাহলে তুই, আচ্ছা আমরা কি তোর মাথায় জোর দিছিলাম না? তাহলে তুই মিডিয়াতে গিয়ে কেন বললি? না ভুলে গেছে, মাফ করে দে। এটা করবো না। আমি বলতেছি দেখ, আমি সাইড দিয়ে কিন্তু ওই নীরবের কাছে পাঠাবো, তুই যেই কথাগুলো বলছিস এই কাউন্টার দেওয়াবো। না 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 তুই যাইস না, তুই মানে ওদের কি আমি একটা কথা বলতে চাই, ওটা হচ্ছে ও আমাকে সাথে যে টর্চারগুলো করছে, ওরা আমি এত ভালোবাসতাম, ও আমাকে যে টর্চারগুলো করছে প্রত্যেকটা দাগ আমার শরীরে আছে, আল্লাহ যেন ওরে ভালো রাখে। আজকের স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং। আগের এপিসোডের ভাইরাল ভিডিওটা আপনারা দেখেছেন, আমার পেটের জিনের সন্তান। আজকে সেই ভদ্রলোক এসেছেন আমাদের সাথে গল্প করার জন্য। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমরা বলি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করা উচিত। অন্যায়ের প্রতিবাদ করলে সেটা থেকে রেহা পাওয়া যায়, প্রতিবাদ করলে সচেতনতা বাড়ে এবং সেখান থেকে মুক্তি পাওয়া যায়। স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। নিজের কোনো গল্প বলতে চাইলে আমাদের ছোট্ট প্রচেষ্টা, এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কমেন্টস করবেন, আমরা খুশি হব। দর্শক আপনারা যা ভিডিও দেখলেন যে আমার পেটের জিনের বাচ্চা ওর দ্বিতীয় হাজবেন্ড আমি, তো সেই ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে মানুষ যে এত মিথ্যা এত অভিনয় করতে পারে সেটা চাক্ষুষ আমি। তো আমি প্রথম ভিডিওটা দেখে চিন্তা করছি না আমি যাব না, ওর বিরুদ্ধে কাউন্টার দিব না, কারণ যেহেতু একসময় আমার ওয়াইফ ছিল বা আমার ওয়াইফ আছে, এখন হয়তো নাই, আজকে 1 সপ্তাহ হলেও আমাকে ডিভোর্সে চলে গেছে, তো আমি ক্ষতি করতে চাই নাই। কিন্তু প্রতিটা মুহূর্তে অন্যের প্রতিবাদ না করলে আমার ভিতরে করে করে খাচ্ছে। এই জন্য আমি নীরব ভাইয়ের পেজে যে নাম্বার দিলাম হোয়াটসঅ্যাপে, এখানে আমি SMS করলাম। তো আমি আসলাম, আমার ঘটনাটা একটু বললাম। শুরুতেই বলি, উনি বলেছিল যে আপনার দাঁত নিয়ে কাহিনী আছে, দাঁতটা দেখেন। এই যে দাঁত, এই দাঁতটা উনি বলছে জিনে নাকি উঠাই ফেলছে। হ্যাঁ না আপনার দেখি, হ্যাঁ এই দাঁতটা হচ্ছে ওরে নিয়ে আমি খাইতে যাই হিরাজিলে, মতিঝিলে হিরাজিল। হ্যাঁ তো আমার খুব জুতার শখ, আমি একটা ড্রাইভার মানুষ কিন্তু আমার শৌখিনতা আছে। ওই জুতা দেখতেছিলাম, একটা ব্যাংকের অফিসার মুরব্বী, বড় 70-80-60 বছর হবে, ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ছাপাতা নিয়ে যায়, দৌড় দেয়। আমি ছিনতাইকারী পিছিয়ে দৌড়াই, উদ্ধার করতে হবে। ও মতিঝিল হিরাজিল থেকে দৌড় দিছে, অফিসার সিনেমা হল থেকে তুলে গিয়ে থামছে। এখন ওর পিছিয়ে দৌড়াইছি, যখন ও থাইমাই গেছে, কিন্তু আমার দৌড়ের যে স্পিড ছিল আমি স্পিড কন্ট্রোল করতে পারিনি। ওর মাথা লাগে ধোয়া খাই ওর মাথার সাথে ছিনতাইকারীর মাথার সাথে ধোয়া খাইয়া মোবাইলটা আমি নিয়ে নিই। ও মোবাইল উদ্ধার করতে পারছে? ও দাঁড়াই গেছিল কেন? ও আর দৌড়াতে পারতেছিল না। উদ্ধার করছি, করার পরে এই তখন কি দাঁতটা পড়ে গেল? তখন দাঁত খাইয়ে নড়বড় হয়ে গেছে। ওকে এসে পড়ে গেছে। ওকে তো হচ্ছে সো এই দাঁত ফেলানোটা জিনের কাম না, দাঁত ফেলানোটা ছিনতাইকারীর কাম। হ্যাঁ ওকে। তো ওই শিকার নিজেই কিন্তু আমার ডাক্তার কাছে নিয়ে গেছে, এই মোহাম্মদপুরে একটা মহিলা ডাক্তার কাছে। লে বেটা, এটা প্রমাণ আছে, মহিলা গেলে এখন আমার চিনবে যে আমার হাজবেন্ড ওয়াইফ। ওকে। তো এটা হলো
গেল এক ঘটনা। এখন আমার লাইফ থেকে বলি, আমি একটা অপরাধী, সেটা আমার অপরাধ, আমি নিজেও একটা অপরাধী। আমার অপরাধটা কোথায়? আপনি তো বলতেছেন তার আগে একটু ওটা আপনি আমার সাথে অফেয়ারে বলেন ওনার সাথে 4বার বিয়ে হয়েছে আপনার। হ্যাঁ, 4বার বিয়ে হয়েছে, সেটা আমি আপনাকে পার্ট টু পার্ট বলবো। বলেন, শুরু করে একদম শুরু থেকে আসেন। আমি যে ভালো তা না, আমিও ভালো না। আমার 2টা বাচ্চা আছে, আমার আগের বিয়ে। তো মেয়েটা ভদ্র ছিল, বিয়েটা ছিল আর কি, কিরকম? গ্রামের লোক আর কি। ওকে, হ্যাঁ। তো ছিলাম, ভালোই ছিলাম। তো 2020 সালে যখন করোনা চলে আসে, আমি একটা জব করতাম। তো করোনার মধ্যে আমার জবটা চলে যায়। জব চলে যায় মে মাসের 10 তারিখে 2020। ফেসবুকে সে আমাকে 2টা লাইক দিল, বাট কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি আমাকে। তো আমি 2 দিন পরে সেটা রিকোয়েস্ট মেসেঞ্জার গেলে মেসেজ করে দেখা যায় 2টা লাইক দেওয়া। তো আমি তাকে এসএমএস করলাম, আপনি 2টা লাইক দিয়েছেন, কে আপনি? আপনি আমাকে চিনেন? বলো না। তাহলে আমাকে কেন আপনি লাইক দিলেন? না, আপনার আমার ভালো লাগলো, আপনারা শিকদার, আমিও শিকদার। শিকার খোঁজা হচ্ছে। হ্যাঁ। তো হচ্ছে যেহেতু আমি শিকদার, আপনার ছবিটা ভালো লাগলো, আমার ছবিটা ভালো। এরপরে ওনাকে কথা বললাম, প্রায় 2 ঘন্টা কথা বললাম। বলার পরে উনি ভিডিও কলে আসে না। তাই আমি বললাম, তো ফেক আইডি ভিডিও কলে আসবে না, আমি ব্লক মেরে দেবো। এর মধ্যে বলছে না, ভিডিও কলে আসবো, আসো। ভিডিও কলে আসি, দেখি না সুন্দর, ভালো লাগছে আমার কাছে। তো পুরুষ মানুষ সুন্দর পাইলে কান্না ভালো লাগে। কি সরল শিকার হচ্ছে। ভালো লাগার পরে আমি ওর সাথে কথা বললাম। 10 তারিখে কথা হইলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 12 তারিখে মানে ওর সাথে আমি মিট করতে আসলাম। ফোন দিলাম, বললাম আমি কোর্টে আছি। কোর্টে কেন? বললাম কোর্টে আছি, আজকে দেখা করবো, কালকে করবো। তাই আমি বললাম না, আমি আজকে দেখা করবো। আমি যেহেতু আমার একটা কাজ ছিল, ওই যে শাহবাগের মোড়ে আমার যে চাকরি ছেড়ে দিয়েছি, এটার 3 মাসের একটা বেতন আমাকে দিয়ে বাদ দিবে আর কি। 3 মাসের বেতন আমাকে দিয়ে দিবে। ওই টাকাটা আমার পকেটে নিছি। ও আসছে, যে একটা বাইক নিয়ে আসছে, একটা লোক নিয়ে। দেখলাম বাইক ভাড়া দিল 1000 টাকা। আমি বললাম, বাইকের ভাড়া 1000 টাকা দিলেন কেন? বললো যে না, আমাকে নিয়ে সবসময় যাই, তো কোনো সময় দেই, কোনো সময় দিই না। তো চলে যাই। আমি না, আমি আপনাকে খাওয়াবো, আসেন। নিয়ে আমি ওই ভর্তা, ওই মগবাজার হোটেলে ভর্তা খাওয়াইলাম আমার বাইক দিয়ে। খাওয়ানোর পরে উনি বিল দিবে। দেখলাম এই দুটো মেয়েরা তো খায়, তো ইচ্ছে করে বিল দেয়, তো মেয়েটা খারাপ হবে না, ভালোই হবে। তাই বললাম টাকা বের করেন, যে হচ্ছে টাকা বেশি সে বিল দিবে। তা আমি তো টাকা স্যালারি বেশি, 40,000 টাকা বের করছি, আমি বিল দিয়েছি। বিল দেওয়ার পরে চলে গেল। আশা করি তার সাথে আমার একটা কথাবার্তা সম্পর্ক শুরু হলো। হ্যাঁ, কোন দেখি না, সে খুব ইজি। তখন দেখলাম বোরকা টোরকা পড়া। তখন আমার ওয়াইফ কিন্তু আছে, পরে আমি লিপ্ত হইলাম। ও মানে তখন আপনার ওয়াইফ ছিল অলরেডি? তখন আমি চাকরি নেই, ওকে। করোনার সময় বাসায় বইতে, কারণ লকডাউনটা হয়নি। এর মধ্যে আমি তার সঙ্গে অবৈধ সম্পর্ক শুরু হয়ে গেল। ওরে নিয়ে মাওয়া যাই। ওকে। কারণ আমি অপরাধী, আমি নিতে বলবো না, মাওয়া যাই। আমার ডাচ বাংলা ব্যাংকের বুথ, ওই মানে টাকা উঠাবো, বুথ নাই, ওই আপনাদের মাওয়া রিসোর্টে রুম ভাড়া দিতে হয় হচ্ছে 3000 টাকা। ওখানে নিয়ে গেলাম। ও যদি যাওয়ার ইচ্ছা না থাকতো, তাহলে কি আমি নিতে পারতাম? কখনোই পারতাম না। ও তো বুঝছে। তো সাইজ আমি রুম নিচ্ছি, আমি ওইটা রেস্ট নেই, রুম নিলাম। একটা মেয়ে যখন একটা মানুষ রুমে যাবে, সে বুঝে না কী হবে, সে তার বয়স, তার 2টা বাচ্চা। আমি তো শেষ নিচ্ছি, আমি জোর করে নিই। গেছে, যাওয়ার পরে 2 ঘন্টা ছিলাম আমাদের মধ্যে, এটা আমি মিডিয়াতে বলবো না ভাবে হয়। তো বললো, অনেক কথাই বললো। তো চলে আসলাম। আসার পরে আমি আমার বাসায়, ও ওর বাসায়। ও বাসায় আমি চিনি না। এভাবে গেল কয়েকদিন, বিভিন্ন হোটেলে ওরা নিয়ে উঠি আমি। ওখানে গেলাম, গ্রিন রোড গেলাম, পল্টন গেলাম, মানে 1-2 দিন পর পরই হোটেলে উঠি। কেন আমার তো যাওয়া দেখা নেই, ওর বাসায় তো আমার নিবে না। ও যেহেতু রাজি, আমারও ভালো লাগছে, উঠি। এরপর যখন লকডাউন চলে আসলো, তখন হচ্ছে ইনকাম নাই, তবে ও আমাকে খাওয়াইছে, এটা বলবো আমি। একটা মানুষের ভালো গুণ আছে। তখন আমার তো কিছু টাকা ছিল, আমাদের টাকা হালাত দিছে, আবার দিয়েও দিছে। কিন্তু ও আমাকে খাওয়াইতো, ওর বাসায় বলছো, তুমি আমার বাসায় চলে আসো। আমার বাসায়, ওর বাসায় আমাকে নিল। দেখলাম 2টা ছেলে। বললাম তোমার হাজব্যান্ড কি করে? আমরা আগেই বলছিলাম। বললো, প্রথমে বলতো হাজব্যান্ড দেশের বাইরে থাকে। পরে বললো হাজব্যান্ড মারা গেছে। তা আমার তো জানে বউ আছে, তোর 2টা বাচ্চা আছে, ও কোচিং ছেলে কোথায় পাবে? তা আমার ভালো রান্না শিখি,
মানে ও আমার আইলে বলে নাই, আমিও বলিনি, এইভাবে সঙ্গে চলতেছে অটোমেটিক, তার কিছু বলিনি। তো ওর বাসায় আমার নিয়ে আসলো, আমি ওর বাসায়ও থাকি 2-3 দিন, আবার আমার বাসায়ও 2 দিন থাকি। তো আমার বলছে তুমি কই থাকো, কার বাসায় থাকো? আমি তো বলবো না যে আমি আমার বোর বাসায় থাকি। আমি বলছি যে আমি আমার বোন আছে, বোনের বাসায় থাকি। তো এটা বলছি, বলার পরে আসা করি, হঠাৎ করে আমার বোর একটু দিনের সমস্যা ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি এগুলো ভিডিও দেখলে এরাও বুঝতে পারবে। তো হচ্ছে এই 2014 থেকে ওর সমস্যা থাকার পরে ওই ট্রিটমেন্ট অনেকগুলো করা হয়েছে, ভালো হয় না। তো এই ধরনের হচ্ছে এভাবে এভাবে হাত কামাইতো, মাথা চুল ছিঁড়তো, বুঝতো আমার নাম কালিদাস পণ্ডিত। তা আমি এগুলো আসলে জিনটা আমি বিশ্বাস করি না। আমিও। আমার কাছে মনে হয় যে হচ্ছে এটা একটা মেন্টালি সমস্যা। অবশ্যই মানুষ যখন ডিপ্রেশন থাকে তখন মানুষ অনেক কিছু হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন একদম সঠিক। আমিও জিন ভূত বিশ্বাস করি না। না, জিন ভূত কোরআনে আমরা মুসলমান জিন আছে, ওইটা আছে, তার মানে ও আইসা আমার গার উপরে ভর করে, আমি এগুলো বিশ্বাস করি না না। জিন যে ফিজিক্যালি করবে, হ্যাঁ অনেক সময় এটা আমরা মনে করি কি, ডোন্ট মাইন্ড নীরব ভাই, আমরা যখন উঠতি বয়স থাকে আমাদের 16, 17, 18 বছর বয়সে একটা মেয়ে ভালো লাগে না, আমরা কিন্তু রাতের স্বপ্ন দেখি ওই মেয়েটাকে, একদম এটাকে বলে স্বপ্ন দোষ। সঠিক সঠিক। এটা চিন্তা করে, এটা স্বপ্ন দোষ বলে হয়, কারো হয় কারো হয় না, তবে এটা বিয়ের পর কিন্তু এটা থাকে না, আবার অনেকে থাকে। কারণ দোষ তখন পাশে ঘুমায়, স্বপ্ন কেমনে আসবে? হ্যাঁ স্বপ্ন দোষ হয়, হ্যাঁ রাইট, স্বপ্ন দোষ হয়। তো তখন এই জিনিসটা হইতো। তো এক পর্যায়ে ও যে বললো জিনের সাথে মিলামিশা করে, এটা ওর কাল্পনিক। তো আমার বউর সাথে এই ঝামেলা ছিল, আমি এই কথাগুলা ওরা বলিনি। আমার বউ তো আছে, এটা ওরে প্রথম একটু হাইট রাখছে, পরে বলছে আমার বউ আছে, সঙ্গে জড়ায় থাকার পরে। তারপরে এক পর্যায়ে আমার বউ আমার জিজ্ঞেস করে তুমি 2 দিন কই থাকো? বললাম আমি একটা বদলি ডিউটি করি, গাড়ি চালাই। 2 দিন থাকো, তোমার মোবাইল টোবাইল বন্ধ কেন? বললাম মোবাইল বন্ধ, সারা আছো, মোবাইল সারা নামাল আছে, যাই আসি। হঠাৎ করে আমার বউর সমস্যাটা ধরা খায়, ওখানে পরে আমি ওর থেকে বাসায় যাই, মানে একটা ডিউটি আছে, একটা বড় গাড়ি নিয়ে দিনাজপুর গেলাইলে 5,000 টাকা দিবে। তো করোনার মধ্যে 5,000 টাকা অনেক কিছু, না খাই থাকে, বিড়ি খাওয়ার টাকা নেই। তো আমি গেলাম, ওই গাড়িটা নিয়ে আমি গেলাম আমার শ্বশুর বাসায়। যাওয়ার পরে আমার অফিসে দেখা করলাম, দেখা করে আমি চলে গেলাম গাড়ি নিয়ে দিনাজপুর। তো দিনাজপুর যাওয়ার গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরেই আমার শ্বশুর আমাকে বলতো, বাবা তুমি কোথায় আছো? গাজীপুর। তুমি বাসায় আসো। কি হয়েছে? আর তোমার বলতো গলায় ধরে দিছে। এটা যখন শুনলাম না ভাই, আমার হাতটা কাঁপা শুরু হয়ে গেছে। আমি আর গাজীপুর যাইনি, আমি থামিয়া স্মোক করি, তো আমি 8-10টা স্মোক করলাম, কামড়া হইল কি। এর মধ্যে আমার এক বন্ধু ফোন দিল যে মরে নেই পয়সা গেছে, লগে লগে নামে লেছি তো দম ছাড়ছে, তুই চিন্তা করিস না। শরীর ফোন দেবো, জামাই তুমি আস্তে আস্তে আসো, আল্লাহর মধ্যে ঠিক হয়েছে, মরে নাই। এই শান্তি পাইলাম। গাড়ি টান্দা গাজীপুর আসলাম, গাজীপুর থেকে গুলি চালাইলাম আমি মাত্র 22 মিনিটে। আরে বাপ, আগুনের মতো টানছেন তো। ইফতারের সময় আমি ওরে নিলাম, আইসিউতে ভর্তি করাইলাম। আইসিউ পাওয়া যাবে করোনার মধ্যে, কেটে লকডাউন চলে। 4 দিন পরে আমার ওয়াইফ মারা গেল ঢাকা মেডিকেলে। হ্যাঁ, তারপরে লাস্ট নিয়ে গেলাম আমার গ্রামে। আমার গ্রামে নিয়ে মাটি দিলাম, দিয়ে আমি ওদিন ব্যাক করলাম। গ্রামে থাকতে না, করোনার মহামারী, ঢাকা থেকে লোক থাকতে দেবে না। আমি গ্রাম থেকে পলাইয়া চলে আসি, মাটি দিয়ে আসলাম, আসি তার বাসায় উঠলাম। ও বুঝতে না আমার ওয়াইফ মারা গেছে। তো আমি বারবার ভিডিওগুলো দেখতেছি, সে বলছে তোমার বউ মারা গেছে না? ওর সাথে আমার বললাম যে তোমার বিয়ে করবো আমি। বললো বিয়ে করবা? আচ্ছা করবো বিয়ে। বিয়ে করবা, এটা একটু আগের কথা, মানে ওই মারা ধরে আগের কথা, বিয়ে করবো, করো। তো ওরা আমার খরচ মতো লাগবে না, ও টাকা পয়সা আছে, ও বলছে আমার কোনো কিছু লাগবে না, তো বিয়ে করবো, চলো বিয়ে করি, চলো বেরোলাম। কয় না আমার একটা শখ। কি শখ? যে আমি হুজুর দিয়ে বিয়ে পড়াবো, এটা আমার ছোটবেলা থেকে শখ। কিন্তু বাবা আমার তো বিয়ে এসে কাবিন করে, আমি হুজুর দিয়ে বিয়ে পড়াবো। কেন ও যা কবে তাই। আমি ওরা নিয়ে গেলাম মগবাজার কাজী অফিসে, যে বললো আমাদের বিয়ে পড়ান, কাবিন কত? তো বললো আঙ্কেল কাবিন হবে না, আমরা আমাকে একটু মিলাদের মাধ্যমে বিয়ে পাতাম, আমার অনেক শখ, হুজুর দিয়ে বিয়ে করবো। কাজী বলে এই বোকা বেটা, তুমি তোরে বিয়ে করবো, আজকে তোমাদের সম্পর্ক ভালো, 3 মাস পরে সেই তোমার ধর্ষণ মামলা, তোমার বাঁচার উপায় আছে, তুমি তো বিয়েই করবা, তোমাদের কাবিনি করলে সমস্যাটা কোথায়? সঠিক না আপনার বিয়ে করলাম জানতো। আবার এসে বললাম, আবার 1 সপ্তাহ বললাম আমাকে বিয়ে করবা? বললো হ্যাঁ করবো। তো তোলো কাজে বসে
আমার তো টাকা নেই, টাকা আমার তো আছে। টাকা নিয়ে আমি 50,000 টাকা দিন মোট দিয়া কামনি করলাম রাজাবাজার কাজী অফিসে, পূর্ব রাজাবাজার। বিয়ে করে ওর বাসায় আসলাম। আসার পরের দিন পরেই আমার ওয়াইফ মারা গেছে। আমার ওয়াইফ ওর যে বিয়ে করছে এটা আমার ওয়াইফ জানতো না। তা আমি আবার মিডিয়ায় একটু শুটিং মুটিং করতাম, একটু আবেগপ্রবীণ লোক তো, গান বাজনা পছন্দ করতাম, ওইটা বউ জানতো। তো বউ মারা যাওয়ার পরে ওর বাসায় থাকলাম। তো আমার এক পর্যায়ে বললো, সাইদ আমি তোমার সাথে থাকতে পারতেছি না। কেন? কি সমস্যা? কেন জানি আমার সমস্যা হচ্ছে। তা এটা ঠিক হয়েছে বুগা, তোমার বউ আছে, তুমি আমার বিয়ে করলা, তো হচ্ছে আমার শুনলে ভালো লাগে না, শুনলে জানি কেমন লাগে, তোমার তো ঘৃণা জন্মায়। ভাই যেহেতু থাকতে হইতো, মরে গেছে, আর আমি তো অসহায়, তুমি আমার থুয়ে যাও, আমি তো অন্যায় করছি, তোমার তো মাফ চাইলাম, আমি তো অন্যায় করে ফেলছি। আর তোমার কথা বললে যোগাযোগ নেই, কত হয়েছে কেন না, সে তোমার কথা জানতো না, আল্লাহ তারা নিয়ে গেছে, তার এইভাবে মৃত্যু হবে, ইষ্ট করে লাস্টে মারা গেছে। এটা করে কি করার এরকম মাপ চাই পরে ফাইনাল মিলে গেল। মিলে যাওয়ার পরে এখন বলছে, সাইদ এই পাখাটা চেঞ্জ করতে হবে। কেন? আমার বাসায় যে লোকগুলা ওখানে হরজতপুরের যে আমার হাজব্যান্ডের এলাকার লোকগুলা এখানে আসা যাওয়া করে, কিন্তু থাকলে আমার সমস্যা হবে। এটা বলে সে বাসা চেঞ্জ করলো। বাসা চেঞ্জ করার কারণ আমি পরে জানতে পারলাম, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ওর দোকান ছিল রোহিতপুর নামে একটা জায়গা আছে কেরানীগঞ্জে, ফোনের দোকান। সেই বয়ফ্রেন্ড এই বাসায় আসতো। ওই বয়ফ্রেন্ড থাকা অবস্থায় যখন আশা একটু কমাই দিল, তখন আমার সাথে রিলেশন। কিন্তু ওই বয়ফ্রেন্ড হচ্ছে নারী লোভী, নারীদের সাথে যাবে, নারী কিছু টাকা পয়সা খাবে। তো ও তো ওই বাসায় চেনে, ও তো আসে আমার বাসায় দেখে, সমস্যা না, যেহেতু ওর এখন আমার পায়ে ওর ইগনোর করতেছে। তো আসার পরে আমি বাসা চেঞ্জ করলাম, করার পরে ওই বাসায় যাই। একদিন হয়তো ফেসবুকে খুব চ্যাটিং করে, কিন্তু ভাইয়া আমার ওয়াইফ যখন মারা গেল, আমি খুব অসহায়ের মধ্যে পড়ে গেলাম, করোনা মহামারী। তো আমারে মিথ্যে বলবো না, ও আমার অনেক খাওয়াইছে, ভালো খাওয়াইছে, পড়াইছে, আমার সিগারেটটা পর্যন্ত কিনে দিচ্ছে, যখন আমার টাকা শেষ হয়ে গেছে স্বাভাবিক কিনে দিচ্ছে। তা আমিও দিচ্ছি, মনে করলাম আল্লাহ ওরে বিয়ে করে আমি এত মিল, আমার কাছে মনে হলো আমি খুব ভালো একটা কাজ করছি, খুব মিল দুজনের মধ্যে। তারপরে ওই চ্যাটিং করে, তো বললাম যে চ্যাটিং করে এটা কে? বললো এটা আমার এলাকার ছোট ভাই। এলাকার ছোট ভাই, এত চ্যাট করো, কথা কথা মনে হচ্ছে না, যাও শিখে তুমি আমার ঠকাইও না। তো বললো ঠিক আছে। তা আমার মনে সন্দেহ ভাই, ওই চ্যাটিংটা আমি নিয়ে নিই, ওই ওর পাসওয়ার্ডটা আমি নিয়ে নিই, নিয়ে নেওয়ার পর ওই বাসাটা আমার থেকে চেঞ্জ করাইল। চেঞ্জ করে গেলাম ঢাকা উদ্যানে, ওখানে গেলাম। তো 16-17 হাজার টাকা বাসা ভাড়া নিয়ে চলে, ইনকাম নাই সেরকম। ওই ওর জামাই কিছু টাকা পয়সা আছে, সুদে লাগাইছে, এই টাকা পয়সা সে উঠায় আর খায়। তাই আমি বললাম শিখা এইভাবে কতদিন, রাজাগুলো তো ফুরাই দেবো, এইভাবে তো খালি তুমি কদিন চলবা। তোরা আমি মাঝে মধ্যে করতাম কি, ওই যে ও বাজার করতো টাউন হলে, ওই যে নবোদয় একটা বাজার আছে, নর্মাল বাজার, ওখান থেকে বাজার করতাম, কারণ আমি তো গরিবের পোলা। তো আমি তোমার মতো শেষ না, আমি এই সব বাজারে বাজার করতে পারি না। ওকে, ঠিক আছে, বাজার করতে পারো না, তো এইভাবে তুমি টাকা পয়সা খালি একটা গাড়ি কিনি, আমরা গাড়ি কিনে ওটা যাইন কেমন, আমি তো তোমার তো চালাতে পারবো, আর আমার বাচ্চা শ্বশুর শাশুড়ি খাওয়ার তো কি নেই, যা পারি দিলাম, না পারলে নাই। পরে আমারে 1,80,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিল, প্রাইভেট কার। ওই সময় করো না, তাই বলে আমি ট্রেনিং সেন্টার করবো আর কি। তো ওই গাড়িটা কদিন পরে আসে, ওগুলো হয় না, এই কাজ সেই কাজ, এই জায়গা ওটা জায়গা, পুরো ওটা 20,000 টাকা ওরা দিয়ে দিই, নিয়ে যায়। নিয়ে যা আমার বাইক আছে, এই বাইক দিয়ে ভাইয়া করোনার মধ্যে ভাই পাঠাও মারি, ভাড়াও অনেক বেশি, কেউ বাড়িতে না। আমি বাড়িতাম কি, আমি পুলিশি পোলা, পুলিশ দলে কইতাম আঙ্কেল না খাই আছে, আমি পুলিশি পোলা, টিপটা মারতে দেন, পুলিশ আবার ছেড়ে দিত। তো 2,000, 1,500 ভাড়া তখন দ্বিগুণ ভাড়া মাইরা যতটুকু পারতাম মুড়ে আমি দিতাম। আমি যদি 1 টাকা কামাইতাম না, কিন্তু 1 টাকা হালকা নিয়ে দিতাম, দাদা আমার বউ খুশি হইব। এইভাবে গেল। তখন আপনার ওই যে ছেলের সাথে চ্যাট করে, আমি ওর ফেসবুক পাসওয়ার্ডটা নিয়ে নিই। ও চ্যাট করলে ভাইয়া যখন 2টা মোবাইল লগ ইন থাকবে, 2টা মোবাইল হিসেবে শো করবে। তো আমি চ্যাট করতেছি, এটা 3টা বাজে, অনেক কথাই তুমি আমার বলতেছো, আমি তোমার খুব মিস করি। কি মিস করো? তো মিস করি, তো কিছু অঙ্গের কথা বললো। তা আমি আমার ওয়াইফের অঙ্গে কোথায় কি আছে, আমার ওয়াইফ কি পছন্দ করে, তা আমার তো ভালো জানবো না। আমার শুনে তো এটা তো মিথ্যা কথা না, আমার ভাই মানে হাত পা কাঁপতেছে, মানে গোপন অঙ্গের কথা বলতে। হ্যাঁ, তখন আমি বললাম, মানে আন্দাজে একটা ঢিল মারলাম, তুমি যদি আমরা একটু মিস করো, তোমার সাথে কেন ছবি আছে আমার? বলো হ্যাঁ আছে। ছবিগুলো দেও তো। কোন ছবি দিব? অঙ্গরঙ্গ মুহূর্ত নাকি অন্য ছবি?
যত ছবি আছে তত ছবিগুলো দাও। তো বললো কি আমি তোমার বিশ্বাস করি না, তুমি অডিও কল দাও। ওই মিস্টার অডিও কল দেয়, কলটা কেটে দিই। দিয়ে বললাম অডিও কল দিও না, আমার পাশে আমার ছেলেরা, আমি তোমার ভিডিও কল দিই। এটা বইলা ও তো আমার পাশে ঘুমাই আছে, আমি ভিডিও কল দিয়ে জাস্ট ওর চেহারা দেয় দিই। ওই ছেলে ভাই ছবিগুলো দিয়ে দেয়। ভাইয়া ছবিগুলো দেখা মানে আমার মনে হচ্ছে আমি মরে যাই, ওরও মেরে ফেলি। কিরকম ছবি? একদম খালি গায়ে ছবি, একদম খালি গায়ে ছবি। আমি মনে করি ছবি দেখে আমি আমার নিজের মধ্যে ছিলাম না। আপনার বউয়ের ছবি আমার আরেকজনের কাছে। আমি আমার নিজের মধ্যে ছিলাম না। কিন্তু তারপর আমি জিজ্ঞেস করলাম এই ঘরে আসো, আমার লাগে ঘুমাইতো না, বিয়ে করছে কিন্তু কারো জানাইতো না আমার লাগে ওর বিয়ে, কেউ বলতো না, গোপন রাখতো। তুমি গোপন রাখো কেন? কয় দেখো আমার যে হাজবেন্ডটা গুম হয়ে গেছে, হাজবেন্ড গুম হয়েছে মানে ও তোমার তো বলি নাই, আমার হাজবেন্ড আসলে গুম হয়। কত সালে? 2018 সালে গুম হয়। তাহলে তুমি কেন জিডি মামলা করছো? জিডি করতে গেছিলাম, পুলিশে মামলা নেয় না। তখন আমার মনে একটু ভয় ঢুকলো যে মামলা নেয় না, একদম মানুষ তো বুঝবে যে হাজবেন্ডে তুমি মাইরা তোমার আমি বিয়ে করছি। ভাই তুমি তো আগে বলো নাই তুমি হাজবেন্ডে মামলা করতে হবে। না মামলা না হলে হয় না, মামলা করতে হবে, কারণ ও তো আমাকে ধরা এখন, আমি ওর এলাকা ঠেলা সব চিনি। বললাম ছবি বছর আমার লাগে মাওয়া গেছি, খারাপ ছবি না, এমনি ছবি। পরে বললো ঠিক আছে মামলা করতে হবে, তো আমি মামলা করলাম। মামলা তো নেয় না পুলিশে। তো বাবা যেহেতু পুলিশ, আমার বাবা পুলিশে ছিল, একজন হাবিলদার ছিল, সারদায় ট্রেনিং করাইতো, অনেকে চিনে। তো ওর পরিচয় দিয়ে মামলা করাইলাম। করে ঢাকা জেলে এসপি ছিল মারুফ স্যার, এর কাছে গেলাম। বললো পুলিশ নাকি ওর সাথে বলছে যে 1 লাখ টাকা দিবেন, পুলিশ বলছে। আরেক পুলিশ নাকি বলছে আমার লোকের ভিড শেয়ার করতে হবে। এটা কে বলতেছে? শিখা বলছে, ও নিজেই বলতেছে, কোনো প্রমাণ লাগে না তো তার? এগুলো বলছে। ওর তো এগুলো আমার মনে হয় যে বানোয়াট, বানোয়াট। এটা বলতে পারবো না, কেউ বলতে পারে না এরকম পুলিশ এত সাহস নাই যে একটা মেয়েরে বলবে যে আসলে বেচছে, পুলিশে বেচে গেলে টাকা হলে মেয়ের অভাব আছে নাকি? ইম্পসিবল, কেউ বলবে না। তারপরে পুলিশ নামে কমপ্লেন করি, করে পুলিশ দুটো তো অবস্থা খারাপ। পরে পুলিশ দুটো আমার কাছে আইসে, শিখার কাছে আইসে, এগুলো শিখা ভাবি আপনি তো জানেন আমরা কি করছি, আমরা কমপ্লেন উদ্যোগ করেন ভাই, আমরা যাইতে পারতেছি না। তো হচ্ছে এই কমপ্লেন করে। তো আমি একটা কথা বলতে চাই পুলিশের সম্পর্কে, যে এই যে অনেক পুলিশ আছে যে মামলা দেয়, লিগেল মামলা কিন্তু দেয়, কিন্তু সেই লোকটা অনেক পাওয়ারফুল। সে করে কি পুলিশের নামে যে কমপ্লেন করে, আর বড় বড় অফিসাররা কমপ্লেনটা জাস্টিফাই না করে পুলিশে সরাই দেয়। ওই যতক্ষণ ওই এটা সুরাহা না হয়, এই যে পুলিশের ডিউটি পর্যন্ত দেয়, পুলিশের বেতনের মতো অফ করে রাখে। তো এটা পুলিশের কাছে আমার যে এই আইনটা আপনারা চেঞ্জ করেন, একটা মানুষ কমপ্লেন করছে, পুলিশ না সাধারণ জনগণের ক্ষেত্রেও একটা মানুষ কমপ্লেন করলে সেটা আগে জাস্টিফাই করেন, আসলে কথাটা সত্য কেনা মিথ্যা। এখন তো কমপ্লেন করলে কেস হইলে আগে তারে জেলে নিয়ে যাবে, আরে আগে বিচার করো, তারপরে দাও ইনভেস্টিগেশন করো, বিচার করো, দুই পক্ষের কথা শুনো, তারপরে তুমি জেলে দেখেন ভাইয়া। এই যে এরপরে আসতেছি, তো পরে এই ওর এই ছবিগুলো দেখালাম, পরে বললো আমি আর করুম না। তো করুম না, তোমার সাথে তোর সম্পর্ক কবে ছিল? সম্ভবত তো আমরা কেন বিয়ে করতাম, তারই বিয়ে করতাম। তো বললো বিয়ে করবো, সম্পর্ক তো আমার নষ্ট হয়ে গেছে, এখন সম্পর্ক নাই। কথা বলে গেলে একটা প্রজেক্ট কাজ দিস তারাতে। কি প্রজেক্ট? বললো একজন আমি এই মতো পরিচয় 50,000 টাকা দিয়েছিলাম হাওড়া, এই মতো পরিচয় ক্লাস 8-এ পড়ে, সেই টাকাটা উঠানোর জন্য। এটা তো আমার কথা, তুমি আমি উঠে দিতাম, তুমি নাম্বারটার মতো ফেসবুক দাও, ও আমরা দিছে, পরে আমি টাকাটা উঠেও দিছি। ওই লোক ধরে আছে, বাইকের লোক দেখে ধরেছিলাম, এর ভিডিও আমার কাছে আসবে, আমি দেখাবো। প্রত্যেকটা এই যে কথাগুলো বলতেছি মিডিয়া, এই যে দর্শকের সামনে যে কথাগুলো আমি বলতেছি, এই যে কথাগুলো প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে, এবং ছবি টবি সব আছে। আমি মিথ্যা কথা বললে এখান থেকে বেরোলে আমাকে মামলা দিবে, এটা আপনি জানেন, জনগণ আমাকে বাঁচতে পারবেন না। তো হচ্ছে ও করলো কি, আমি বললাম যে এগুলো কেন দরকার ছিল, তুমি বাদ দিতা, আমরা বিয়ে করছো, আমি জানতাম না, আমি দেখতাম না, ভুগতাম না, আমি কানতাম না। তো ঠিক আছে, হয়েছে ভুল হয়েছে, আর করবো না। ঠিক আছে করবো না। সাহেব তোমার লাগে আমার যাচ্ছে না, আসলে আমরা মিউচুয়ালে বসে আমরা সেপারেট হয়ে যাই। কারণ আমি হলো ডিপ্রেশন, আমার বউ মারা গেছে করোনার মধ্যে, ওরা আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ ও আমার প্রথমবার ভালো একটা সাপোর্ট দিয়েছে, খাওয়াইছে, পড়াইছে। তো হচ্ছে না তোমার আমি ছাড়বো না। এক পর্যায়ে আমার এক ফ্রেন্ড আছে, তানিয়া করে নাম, ওটা দিয়ে প্রপোজ দেওয়া হলো। ওই গাড়িটা যে কিনছে না, একটা গাড়ি কিনেছে 1,80,000 দিয়া, গাড়িটা তোর দিয়ে দেখতো ওর জীবন সেরে যা।
2 লাখ টাকা দিয়ে দেবো ক্যাশ। আমি না 5 লাখ 5 কোটি টাকা দিল আমি ছাড়ব না। কেন? ওর আমি ভালোবাসি ভাই। একটা পুরুষ মানুষ খারাপ, একটা পুরুষ যদি রিয়েল ভাবে কারো ভালোবাসে ওর জন্য দিওয়ানো হয়ে যাবে, একদম দিওয়ানো হয়ে যাবে। সঠিক মানি এটা। কিন্তু সে বউকে কিন্তু অনেক ভালোবাসে, কিন্তু সে পরক্রিয়া করে, কিন্তু বউ কিন্তু সে ছাড়ে না। ছাড়ে না, এইটা আমি সবসময় ভাই ভালোবাসা এক জিনিস, ফিজিক্যালি মজা এক জিনিস ভাই। আল্লাহ মাফ করো, এটা বলা ঠিক না, এখন এই যুগটা চলে আসছে। এটা সত্যি। তো হচ্ছে আমি ওরা ছাড়ব না। পরে আমার বিভিন্ন ল্যাপটপ দেওয়া হইলো, আমি রাজি হই না। আর আমার লাস্টে একবার বাদ দিয়ে দিল, আমার বাদ দিয়ে দিব, আমার খুব ডিপ্রেশন, রাত 2টা বাজে বেরিয়ে যাবে। পরে বল, তুই বেরিয়ে যাস, তোর জামাই এলাকায় আমি যাব, তুই কোথায় কোথায় আকাম করে সব কমু, আমি এই ছবিগুলো দেখামু, দেখাইয়া তোর ইজ্জত মারি দিম। পরে এগুলো আর দেখাইনি, আর আমার লগে থাকতেছে কিন্তু মনের বিরুদ্ধে, জোর করে একটু আমি জোর করে রাখতেছে। ও ভয় দেখাইছি, আর বলছি তোর জামাই যে গুম হয়েছে, মামলা কিন্তু হয়েছে। ওই দিনই কি আপনার একটা দাঁত পড়ছে? না, দাঁত পড়ছে পরে, গুম হয়েছে, মামলা হয়েছে, তো সবাই তোর সন্দেহ করে। আর আমার যদি তুই কস যে আমার খাই দিবি, আমি যে কম তুই মারছুস, মানে সিমটমে বোঝা তুই কস, তোর পরে কি তুই কস মিটানোর লাগে, ওদের তোর জামাই লাগে বাজাবাজি আসলো, তুই কসুস, আর সবাই তোরই সন্দেহ করে। পরে বললো তো আমার লগে থাকতেছে, কোনো রকম থাকতেছে আর কি, মানে মনের বিরুদ্ধে। ওই যে ভাই, ও তো আমার কাছে ফ্রেশ ছিল, যখন ধরা খেয়ে গেছে তখন তো আর মনোমালিন্য থাকবে না। তারপরে ও দেনও করলো কি, আমি ঘুমাই আসি ভাই, হঠাৎ করে আমি যখন ঘুম ভাঙে ভাই, ঘুমাই দেখি আমার হাত পা ঠিক এইভাবে বান্ধা। হ্যাঁ, এইভাবে হাত পা বান্ধা। হায় হায়। হ্যাঁ, এইভাবে বান্ধা, মানে ঘুমাইতে এইভাবে বান্ধা। তো এত টাইট দিচ্ছে, আমি আপনার দেখাইতে চাই দাগগুলা, এখনো দাগগুলো আছে, মনে দেখা যাবে না। কি কয়? এই যে দাগগুলো দেখছেন, হ্যাঁ, এরকম রশির বান্ধা, এরকম ধরেন, এরকম স্কিনে এই যে কালো দাগটা, কালো দাগ, হ্যাঁ রশির বান্ধা। আমার কাছে ভিডিও আছে, আমি দিয়ে দেবো আপনাকে, একদম রক্ত সহ ভিডিও আছে, আমি ভিডিও করে রাখছি, আমি প্রত্যেকটা প্রমাণ রাখছি, আমি আপনাকে ভিডিও প্রমাণগুলো দিয়ে দেবো। বান্ধা, এখন বান্ধা দেখিয়া আমি লড়তে পারতেছি না। তখন আমি কত মেন্টাল, আমি বাইন্দা রাখছি, তারপরে আমি হাসি, তুমি আমার ছাড়ো না, তুমি আমার কাছে আমার চুমা দাও, তুমি মাইরে ফেলাও, জানি তুমি আমার মাইরে ফেলবা, আমার একটা চুমা দাও। পরে আমার কাছে আমার ছোঁয়া লাগে, একটু আমার কাছে বসো, আমি তো ধরতাম না, তোমার ছোঁয়া দেয় আমার শুধু লাগে, মানে এমন পাগল ছিলাম আমার প্রতি আমি। তারপরে এখন একটা লোকের বারবার ফোন দিচ্ছে, আপনার বাধা অবস্থায়, কিন্তু কেন বাচ্চা? ওই যে ওর সাথে আমি যাই না, ও আমার কোনোভাবে ওর জীবন থেকে আমাকে সরাবে। ওকে, তারপর তো বললাম যে হচ্ছে কারণ ফোন দিয়েছে, ভাই আসেন না কেন, ভাই তাড়াতাড়ি আসেন, ভাই কতক্ষণ লাগবে ভাই, ভাই নিচে গাড়ি আছে, চাবি আছে, ওই লোকের গাড়ির চাবিটাও দিয়েছে, ওই গাড়িটা নিচে, ওই লোক গাড়ি চাবি, আল্লাহ রহমত ওই গাড়ির ব্যাটারি ডাউন, করোনার মধ্যে কোনো দোকান খোলা নাই, ব্যাটারি দিব করতে, আমার নিতেও পারেনি, ওই লোক আর আসে নাই। আমার ভিতরে ভয় ঢুকে গেছে, মানে তার মানে ঘটনা এরকম যে গাড়ি আর ওকে চিন্তা করে নিয়ে চলে গেছে, কোনো একটা ঘটনা সাজাবে। তো আমার ভয় ঢুকে গেছে ভাই, ওর আগের জামাই গুম, কোনো হুদিস নাই, মামলা করে কোনো খোঁজ পায় না, আমার যে এভাবে বাঁধছে তার মানে আমারও গুম মেরে নিব। তখন মেয়েটা ভাবতেছে না ভাই, আমার হাত পা কাঁপতেছে, আমার 2টা বাচ্চা, আমি ওরা বিয়ে করে আমার বাপ মা ভাই বোন সব চাইছে, কারো যোগাযোগ নেই, আমার দুনিয়া খালি ও, আর কেউ না। তো বললাম শিখা, আমি তো মেরে ফেলবা, তুমি আমার মাইরো না, আমার 2টা বাচ্চা আছে, তুমি মাইরো না, তুমি যেমন দেখবে আমি তেমনি, তোমার থাকতাম না, তুমি যেমন দেখবে আমি তোমার লাগে আমি থাকবো। পরে এক পর্যায়ে ওই লোকটা আসে নাই, কত বান্ধা রাখবো, একদিন এক রাত বান্ধা, সন্ধ্যায় আমার ছাড়ছে, ছাড়ার পরে একদিন একটা দেবে বান্ধা, আর ওয়াশরুম টশরুম যাওয়া নেই, গেছে আমরা বন্ধা আঙ্গা দিছে, এনে ওয়াশরুম করো সিরিয়াসলি। তো হচ্ছে এক পর্যায়ে এখন তো কোনো উপায় নাই, তুমি আমার মাইরে ফেলতে পারো, তুমি যদি আমার মাইরে ফেলো, এই ফ্ল্যাট থেকে মাইরে ফেলে তুই দেবা, তুমি কিন্তু বাঁচতে পারবো না, পুলিশ সোশ্যাল মিডিয়া অনেক খুঁজে পাওয়া যাবে, তুমি দেবা, তোমার পোলা পানো সন্ধ্যা সরাইবো, তোমার মাইরো না, ছেড়ে দাও। ও ভয় পাইছে যদি আমি ছাড়ি, যদি আমার আমি ধর কিছু করে বাচ্চাকে মারি, ভয় পাইছে, বাচ্চা ধরিয়া অন্য রুমে নিয়ে রাখিয়া ছাড়ছে, কয় আমার মালে মাইলাক তোরা ভিতরে ঢুক বলে, মানে ভয় পাইছে, বাঁধছে না আমারে, তোরা খুলে ছাড়ে একদম নর্মাল, তোমার ছেলে ডাক দাও, তুলে ডাক দাও, না না তুমি বলো, আমি সিগারেট খাবো, ছেলে দিয়ে আমার সিগারেট দেয়, আই না আমার জোরে ধরে কান্দে, ও বাচ্চা দিয়ে আমার কাছে মাপসা হয়, মানে এমন কিছু করতে নেই, মাপসা কি করবো, মাপসা হয়, মাপসা হওয়ার পরে তাই বললাম কি শিখা,
তোমার তো ইনকাম নাই, এই ইনকাম নাই, এই টাকা পয়সা তুমি এত খরচ করো, চলবে কেমনে? আসলে আমরা অন্য কোথাও যাই, মানিকগঞ্জ যাইয়া 4-5 বাসা হলে 2 রুমের, করোনা মনে শেষ হলে পরে আমরা ঢাকায় মনে, আমার তো ইনকাম নাই, তুমি তো আমরা খাওয়াও। তো বললো এক করে রাজি হইল। তো গেলাম যাই দিয়ে বাসা পাল না, আবার ওই পিকে আবার ঢাকা এসে বললাম, এসে একটা বাসা দিলাম চন্দ্রিমা উদ্যানে, ওই রীতি বাসা নেওয়ার পরে ভাই ওর কথা বলছে আমার গান দেখছে ভাই, আমার ভিতরে জ্বালা মতো বাড়ি গেছে। ও ভাই অনেক ফিল করতেছি বুঝছেন। মানে আইসা পরে একটা ইলই বাসা লই চন্দ্রিমা উদ্যান, ওখানে গল্প করতে গিয়ে গাইমা গেলেন আপনি ভয়ে? ভাই ফিল করতেছি। পরে হচ্ছে ও আমার বাসা নিয়ে থাকি, থাকার পরে ওই বাসা থেকে আরেক বাসায় যাই, তাই বাসা মধ্যে থাকি, থাইকা পরে ওই 1 লাখ টাকা আশি গাড়িটা কিন্তু বেচারিছে, বেঁচে ও টাকা পয়সা নিয়ে ওর দিয়ে দিছি। দেওয়ার পরে 6 মাস পরে আরেকটা গাড়ি কিনি 1,20,000 টাকা দিয়া। এটা দিয়ে আমি ট্রেনিং সেতে পারি, ট্রেনিং মানুষ শিখে যদি কিছু টাকা ওরা কিছু দিতে পারি, ও তো হেল্প হবে। তো কেনার পরে বলছে আমরা কক্সবাজার যাবো, ওই গাড়ি নিয়ে 1,20,000 টাকা গাড়িতে কক্সবাজার যাই। গাড়ি ভালো গাড়ি, মানে ডেট মিড নাই, ডেট ফেল আর কি। কক্সবাজার থেকে আসার পরে ওর বান্ধবী আর ওর বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে যায় কক্সবাজার, আমার গাড়ি নিয়ে যায়, তার কাজ ওরা দিছে। আসার পরে আমি ট্রেনিং সেন্টার দিই বনানীতে, টুকটাক মানুষ শিখাই। তো ট্রেনিং সেন্টার মানুষ 1 মাস ট্রেনিং করার পরে মানুষ টাকা দিবে, আগে 1-2 হাজার টাকা দেয় তেল খরচ, আর শেষ হলে পরে টাকা দেয়। তো 15-20 দিন গেছে মতো নেই, আমি বাসায় ঘুমাই আছি, হঠাৎ করে চোখ মেলে দিই দাম থাপ্পড়, আমাকে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিলে কে? থাপ্পড় দিয়ে দেখি কি হচ্ছে 7-8 জন মানুষ ডিবির পোশাক পরা, মানে বডি বিল্ডারের মতো, আমাকে থাপ্পড়ে ধরে চোখ বাইন্দা ফেললো। চোখ ধরে আমি চিলাইতেছি, তখন চিলাই এক থাপ্পড় মারে, আমি কিছু চোখে দিই না, সিলাই থাপ্পড় মারে। তা আমি চুপ হয়ে গেছি, আমার থাপ্পড় মারে ছুরি মুড়ি ভরে দেয়, জানলে আমার এত সবারই আছে। পরে আমার 8 তলাতে টাইনা নামাইলো নিচে, মানুষজন শুধু আগে আছে, সবাইকে কি হয়েছে কি হয়েছে, কই একটু সমস্যা তো এই জন্য ডাক্তার কাছে পাঠিয়েছি। তারপর বলছে ডাক্তার কাছে দেন আপনি এইভাবে কেন, করে মেন্টালিটি সমস্যা আছে, এডিক্টেড। ওকে, মানে রিহাবে পাঠিয়ে দিল। রিহাব না কই তাই না, আমার নিয়া মাইক্রোর মধ্যে ভাই যারা রিহাবে থাকে, এই রিহাবের বিরুদ্ধে একটা কথা বলি, যারা গার্জিয়ানরা কমপ্লেন করে, প্রেমিক কমপ্লেন করে, বা বউ কমপ্লেন করলে রিহাবে নিয়ে যায়, মানে বউ কমপ্লেন করলে রিহাবে নিতে পারে, তাদের বোঝা উচিত বউ যে কমপ্লেনটা করলো যে নেশাখোর, আগে তারা নিয়ে ডোর টেস্ট করাইয়া দেখো যে আসলে নেশাখোর কিনা, রাইট, তারপরে রিহাবে ভরো। যে কোনো একটা নায়ক জানি রিহাবে ভরে দিল, পরে সবাই যে উদ্ধার করলো, ওরা দুর্নীতি করছে ওই রিহাবে, শুনছি আমি। তো রিহাবে খুব খারাপ, রিহাবে কোনো দয়া মায়া নেই। আমার এই আলগাই এইভাবে মাইক্রো সেরির মধ্যে হয়তো ধাপ করে পড়লাম, এখানে ব্যথা পাইলাম। তো এবারে আমি শিওর এবারে আমার মেরে ফেলবে, তখন তো জানেন না কই নিতেছে না, সব বান্দা অ্যাম্বুলেন্স বাঁচতেছে, এবার তোর বাসন নেই। ওর আগের জামাইরে ওই ঘুম করছে, এখন আমার আরো মানে সন্দেহ কাজ করতেছে। আল্লাহ মরে তো যাইমু, এই তোর বাসন নাই, সুদমু কেমন চোখ বান্ধা, কই না কই লইয়া যাবি মনে নদীর মধ্যে মেরে থই। এরপর আধা ঘন্টা বন্ধু ঘুরে হঠাৎ চোখ খুলছে, খোলা পরে দিই এমন একটা রুমের মধ্যে অন্ধকার, হালকা আলো আছে, সে দিই আশেপাশে মানুষ, 4-5টা তালা, রিহাব সেন্টার। কোথায় এটা রিহাব নে ঠেলা রিহাব। 1 ঘন্টা সে কথা না বললাম, বুকের ভিতরে অস্থির করতো, ব্যথা করতো, নিঃশ্বাস, এটাকে আসলে ভালোবাসা না ব্ল্যাক ম্যাজিক আমি জানি না, পাগল হইতাম জন্য। তারপরে হচ্ছে আমি ডাক্তার আসলো বিকালবেলা, আমি যদি পারতাম না আমি শিখ ভেঙে বেরিয়ে যেতাম, পরে আমার তো এমনি বেরিয়ে তৈব। আমি মনে একটা ইয়ে ছিল, ওই চাদর দিয়ে আমি দিই সিসি ক্যামেরা, তা গলায় ধরে তোরা দিব না, আমি আমার জানা মায়া নেই, সিসি ক্যামেরা দিকে সিসি ক্যামেরা দেয় আমি গলায় ধরে দিই, না তোরা কেউ ঢুকলে আমি 3-4টা ঘুষে বেরিয়ে পারি। তো গলায় দিয়ে গেছি, 4-5 ঢুকে গেছে, এই 4-5 ঘুচা ঘাসা দিয়ে আমি গিটতে বেরিয়ে গেছি, বেরিয়ে দিই ভাই আরো 4টা গেট। এখন বেরোবো কেমনে, এ আমার ধরে নিয়া যেভাবে আমার মারলো ভাই, এভাবে মানুষ মারে না ভাই, প্রচন্ড মার দিল, আমাকে একটু লাথি মারলো, আমার এই প্রাইভেট পার্সেল লাথিটা লাগে,
আমি অজ্ঞান হয়ে যাই। একটা পুরুষ মানুষ সহজে কান্নাকাটি করে না ভাই, আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে এইটা তো বলে যে রিহাবে কোনোদিন নাকি গায়ে হাত তোলে না। ইচ্ছে মনে মারছে ভাই আমার। তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার সেন্সলেস ঠিক হয়, ঠিক আবার ডাক্তার আসে, আসে আমি ওষুধ দেয়। তাই আমি কি ওষুধ খাবো, আমি কি ওষুধ খাবো? ডাক্তারে বললাম দেখেন আমার বউ চাল কইরা আমারে এখানে ঢুকাই দিয়ে গেছে, আপনি প্লিজ আমাকে 1 ঘন্টার মধ্যে আপনি আমার রক্ত ব্লাড নিয়ে আমাকে টেস্ট করেন। আমি স্মোকিং ছাড়া যদি কোনো মাদকাসক্ত হয়ে থাকি তাহলে আমার বলে দেন, আর যদি সিগারেট ছাড়া মাদকাসক্ত না হয়ে থাকি, আমি কোনো এদিকে না হয়ে থাকি, তাহলে আমরা ছাইড়া দেন। আর যদি আমরা না ছাড়েন, আমার বাবা পুলিশ, বর্তমান সব জায়গায় আইন আছে, একদিন না একদিন আমি বেরোবো। আমি বেরোই, আইন তো পরে আমি আপনাদের খুঁজে খুঁজে মারব। আপনার তো আমার গার্ডিয়ানরে কল দেন, গার্ডিয়ান নাম্বার দিল, পরে গার্ডিয়ানরে কল দিল, ও গেল আমার প্রথম যে ওয়াইফ, এই ওয়াইফের বাসায় গেছে সে। আপনাকে রিহাবে রেখে? হ্যাঁ, ওকে। রিহাব রেখে গেছে কেন? যখন রিহাব থেকে বারবার ফোন দিচ্ছে আপনার জামাই নিয়ে যান, আপনার জামাই এখানে সম্ভব না, আমার গার্জিয়ান এসে বলছে, আমার গার্জিয়ান এত দিতে পারে না। কেন? গার্জিয়ান এত যদি আমাকে দিয়ে দেয়, ও এসে বলবো আমার জামাই কই, রিহাবের নামে দিয়ে মামলা, রিহাবেলা আমাকে রেখে বিপদে পড়ছে। রাখলেও ঝামেলা, না রাখলেও ঝামেলা। ওরে ফোন দেয়, ফোন ধরে না। এক পর্যায়ে ফোন 999 থেকে করে ফোন দেওয়া হইলো। 999 বলল ম্যাডাম আপনি যে আপনার হাজবেন্ডকে দিয়ে আসছেন, আপনি ওখানে যেতে হবে তো, না তো ছেড়ে দিবে। কারণ না ভাই ওরা ছেড়লে আমার বাচ্চাকে সময় রেখে ফেলবে, ওরা রাখেন। আমি তখন আপনার থানায় যান, ওখান থেকে আপনার থানা থেকে 2 দিন আমি রিহাবে। আমার বোন, আমার দুলা ভাই, তারা ওইখানে বসে আছে। পরে তেজগাঁও থানার পুলিশ আর মোহাম্মদপুর থানার পুলিশ গিয়া ও আসছে এখানে মামলা করতে। কি মামলা করবেন? ধর্ষণ মামলা করবো। তো যে ওসি ছিল, ধর্ষণ মামলা করবেন, সে কি হয় আপনার? বললো সে আমার হাজবেন্ড আবার ধর্ষণ করে কিভাবে? হেমিয়া হাজবেন্ড ধর্ষণ করতে পারে না। বললো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। তখন ব্ল্যাকমেল করছে, তখন আপনি বলুন না কেন? 7 দিন পরে কেন? এখন কেন আসছেন? আচ্ছা যদি ব্ল্যাকমেল করে বিয়ে করে থাকে, শাস্তি তো অবশ্যই আছে। আমরা আগে ঘটনা যাচ্ছি বাই করি, তারপর দিন মামলা নেব। আগে ওরা রিহাব থেকে আপনার যান, পুলিশ দিল, রিহাবে যে দেখো ঘটনার আসলে দোষী কে, যদি ওরা দোষী মনে করো থানা নিয়ে আসবে, মহিলা মামলা দিবে। তো তেজগাঁও থানার পুলিশ আমার লোক, মানে আমার গার্ডিয়ান নিছে, মোহাম্মদপুর থানার পুলিশ ও নিছে। না পরে 2 থানার পুলিশ এক হইলো। তো বলছে বা তুমি ওরে কেন রিহাবে দিলা? অনেক টর্চার করে, আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছে, আমার ভিডিও আছে ওর কাছে। আর পুলিশ বললো তোমার কাছে কোনো ভিডিও আছে? হ্যাঁ আছে। তুমি যাবে কেমন কেন? ভিডিও অবশ্যই আছে। ভিডিও কেন করছো? ভিডিও করছে বিয়ের পরে। কেন? আমি সে পরকীয়া করছে, যার সাথে পরকীয়া করছে তার সাথে খালি গায়ে ছবি। তখন আমি ওরে ওই ভিডিওর মধ্যে বলছি, ভিডিও করা এবার বলছি ধৈরা যে তোমার বয়ফ্রেন্ড হইয়া তোমার সাথে অন্তরঙ্গ ছবি তুলতে পারে, আর আমি তোমার জামা হইয়া তোমার সাথে ছবি তুলতে পারি না, এই তো কার কাছে বলবো? আমি তোমার তুমি ছবি না, তো আমি তোমার জোর করে ভিডিও করবো। তো দেন ভিডিও আমি দেখাইবো, যে ভিডিও বলা আছে, এই ভিডিও আমার কাছে ভিডিও এখনো আছে। তো এই ভিডিও তো আমি অনেক কলাম করি। পরে সব তারা বলে এই ধরনের ওর ফেসবুক, ওই যে ওর সাথে আমার সাথে কীভাবে পরিচয় হয়েছে, ও আমাকে বারবার ডাকতো, এই দেখেন সব ফেসবুক মেসেঞ্জার দেখলো। পরে বললো এই মহিলা তো খারাপ, তুই কেন গেলি? বাদ দে, তোর আর একটা বিয়ে করাবো। পুলিশ দূষণ করে বলছে আর একটা বিয়ে করাবো। পরে বললো তুমি কি চাও? বললো আমি ওর থেকে মুক্তি চাই। তো মুক্তি চাই, তুমি ওকে ডিভোর্স দিতা, ডিভোর্স দেওয়া বৌদি তোমাকে হয়রানি করতো, তুমি মামলা করতা। পুলিশ তো আছে নাকি, মামলা করবো কেমনে? মামলা করতে হলে কিন্তু যদি ফাঁস হয়ে যায়, ওর সবকিছু ফাঁস হবে। ওর জামাই গুম, ও জামাই তো পরকীয়া করছে, সমস্ত ডকুমেন্ট ছবি তো আমার কাছে আছে। আর জামাই যে সুদে টাকা লাগাইছে, কেউ টাকা পয়সা উঠায় আর খায়, এই টাকা তো কেউ দিবে না। এই জন্য আমার পুলিশ রিহাবে ঢুকাই দিয়া ও চম্পট মাসে মাসে রিহাবে বাঁচতে চাইছেন ওখান থেকে। রিহাবে কিছু মাসে মাসে টাকা দিলে রিহাবে আর কিছু করে না। রিহাবে থাকলে মানুষ পাগল হয়ে যায় ভাই। ওষুধ যে ভালো মানুষ রিহাবে রাখে, ওষুধ খাই খাইতে মানুষ এমনি পাগল হয়ে যায়। রিহাব এমন একটা জিনিস। রিহাব এখন বর্তমান রিহাব ওরা ভাই ইনকামের জন্য এটা করে, মানুষ ভালো হওয়ার জন্য। রিহাব কেন করে? ইনকামের জন্য। কিছু বলতে চাই না। এনিওয়ে তারপরে ভাই প্রত্যেকটা রিহাবে কত ভাইরাল হয়, রিহাবে মানুষ নিয়ে থুয়ে দেয়, আয়া খুঁজে পায় না। জামাইরে বউ থুয়ে দিছে, 2 বছর পর জামাই বেড়ে নাই, মামলা হয়েছে। রিহাবে দিলে মোবাইল ট্র্যাকিং করেও পায় না,
লাস্টে ওটাকে উদ্ধার করে রিয়াব থেকে, তো এগুলো তো খারাপ। রিয়াব ব্যবসা সেগুলো আইনের তো আনা উচিত, যে রিয়াব খারাপ গুলা। আমার যে মাইকটা দিয়েছিল, আমি এখনো কিন্তু আমি আমার এই যে ডোন্ট মাইন্ড ভাইয়া, আমি আমার ওয়াইফের কাছে গেলে আমার এখনো ব্যথা পাই, এখানে লাথি মারছি। আমাকে ওইখান থেকে বলেন যে তারপরে এর সঙ্গে আপনি আমাকে বললেন 4 বার বিয়ে করছে। হ্যাঁ সেটাই বলতেছি। তো হচ্ছে এই রিয়াব থেকে পরে ওখানে লিখিত হইলো যে তোমরা গিয়া কালকে ডিভোর্স দিবা। পরের দিন আমি দেখা করলাম, আমি ওর জন্য যাত্রা করলাম, এই যে আমি গাজীপুর নিয়ে গেলাম আমার বোন জামাই, রাত 4টা বাজে আমি সিন্ধুলি এসে পড়ছি বাসার সামনে, হালা করতেছি। পুলিশ ফোন দিছে, এই বেটা চলে আসছিলি তুই। আমি পুলিশে বললাম আপনার মেরে ফেলবেন, আসেন মেরে ফেলেন, আমি ওর সাথে বাসুন না। সকালবেলা ও আমাকে তুমি ডিভোর্স দিন। আচ্ছা ডিভোর্স দিবা দাও। আমি ডিভোর্স না দিলে হয় না, কয় না আই করো, তোমার লগে যে আমার ছবি আছে, মানে খারাপ ছবি না, ওই ছবিগুলা ডিলিট করো। তা আমি ডিলিট করে দিছি। দেওয়ার পরে মনে করছে আমি তো বেঁচে গেলাম না, ছবি ডিলিট করে গুগল থেকে আবার নামানো যায় এটা জানা না। ওদের কাজে বেশি গেলাম, কাজের পায়ে ধরলাম, বাসান দে আঙ্কেল একটু বুঝান, আমি ওরা সাথে চাই না, ওরা আমি ভালোবাসি। কাজে তোর টাকা পয়সা, তোমার বউ তোমার সংসার করবো না, তুমি যোগায় রাখবা, চলে যাওয়ার পরে ভাইয়া আমি কোথাও শান্তি পাই না। ঘুমাইলে দেখি ওরে, খাইতে দেখি, মানে সব আমার চোখে ও এত অন্যায় করতেছে আমার সাথে, এত টর্চার করতেছে। ওর উপরে এই জিনের ব্যাপারটা আসলো কেমনে? সেটাই বলতেছি, এত অন্যায় করে। তারপরে আমি বলতেছি এই জিনেটা নাটক করছে, কিছু জিনের সমস্যা ওর আছে, হ্যাঁ, কিন্তু এই জিনেরটার পুঁজি করে ও আমারে এবং ওর আগের যে জামাই আছে, ও জামাই জিনে ঘুম করছে, এরকম এরকম, মানে ওর কথাই বোঝায় জিনে ঘুম করছে, কোন খোঁজ করো পাওয়া যায় না, পুলিশ খুঁজে পায় না। আপনার মনে হয় প্রোগ্রাম এগুলো বলছে সঠিক। তো হচ্ছে এগুলো করছে। তো আমি ওই রিহাব থেকে ডিভোর্স দেওয়ার পরে 2 দিন পরে আমি পাগল হয়েছি, ভাই আমরা বাসা তোমার সাথে বাসুন না। পরে ও আবার আমার বিয়ে করে। কয়বার গেল? সব এই 2 বার, তো একবার দ্বিতীয় একবার আবার বিয়ে করে। বিয়ে না করে, মানে বিয়ে না করে আমার সাথে বাসা নিয়ে থাকে। ওকে, তখন বললাম যে বিয়ে করে। লাস্ট বার বিয়ে করলেন কবে? লাস্ট বিয়ে করছি 2022 সালে বিয়ে করছি। প্রথম বিয়ে করছি 50,000 টাকা রাজাবাজার, পরে বিয়ে করলাম 5 লাখ টাকা, মানে আমার 6 জায়গায় আমি যা কয় তাই উনি। পরে বিয়ে করলাম 500, পরে বিয়ে করলাম 500। 500 টাকায় বিয়ে? ও লাস্টে আমি তোকে যাবই না। তো বলছে ঠিক আছে আমরা আর করবো না, আমি আর করবো না, আমি বুঝছি তুমি জীবন দাও আমার পাশে থাকো, এবার তো কোনো পাগল থাকবো না, দাও আমি তোমার লাগে থাকুম। তাও বিয়ে করো না, আমি আর যাম না। কাবিন করো, কাবিন কত, তুমি যা দাও, আমি 500 টাকা। তাহলে এই যে ভূতের গল্পগুলো বলতেছে এগুলো কি আসলে? সেগুলো বলতেছি আমি। তো এইভাবে গেল, যাওয়ার পরে ছবিগুলো কিন্তু আমার কাছে আছে, ওই ওর বয়ফ্রেন্ড অন্তরঙ্গ ছবিগুলা। এই ছবিগুলো ডিলিট করার জন্য বহু চেষ্টা করছে, একটা ডিলিট করবে, আমি 10টা জিমেলে রেখে দিয়েছি, কেমন করি। আর এগুলো তো আমি সোশ্যাল মিডিয়া থেকে দিই না, দেখি না আমার মতো হবে, আমি কিন্তু কারো দেখাই না, ক্ষতি হবে। ওটা আবার ওর সাথে যদি আমার কখনো ঝামেলা হয়, আমি প্রুভ করতে পারবো যে আমি রাইট আছি। ওকে, আন্ডারস্টুড। এক পর্যায়ে হচ্ছে এই নাটকের জিনিস, যে নাটকে ওর কথা কাউন্টারগুলো দিলাম, কাউন্টারগুলো হচ্ছে ও বলছে দাঁতের কথা আমি আপনাকে বললাম দাঁত কীভাবে পড়ছে, আর বলছে ওর চুলে জ্বর এসে পড়ছে। জট বলো না, আমি মাথা বেলা মাথা করছি, আমি আপনাকে ছবিগুলো দিয়ে যাবো। তো ওই যে ওই ছেলের সাথে ছবি দেওয়া না, ওই যে অন্তরঙ্গ ছবি, ওর প্রক্রিয়া করছে এই পোলার বুকে মাথা রেখে চুল এভাবে ছেড়ে খালি গায়ে ছবি, তোমার চুলগুলো তো খুব সুন্দর। তো আমি মাঝে মাঝে চুলগুলো লাড়তাম, ভালো লাগতো। হ্যাঁ, এটাও পছন্দ করতো না। লাস্টে হঠাৎ করে আমার থেকে না গেয়া চুল বেলমাত করে বললো। আপনার না জিজ্ঞেস করে? হ্যাঁ, বউ। তা আমি বললাম, আমার বললো এই চুল ল কি, কত চুল বন্ধ করে তো চুল ল, আমি কে বেলমাত করছে, ও যখন বেলমাত করছে ভাই, আমি আবার যাই 10 মিনিটের মধ্যে নিচে যাই, এসে বেলমাত করিস। ছবিগুলো আমি আপনাকে দিয়ে দেবো, ওর সাথে আমার ছবি আছে। আপনি কি পাগল? ওর জন্য পাগল হয়ে গেছিলাম। কি জন্যে, কি দেখা, কি হবে? আসলে ওই যে বললাম ভাই, একটা পুরুষ যদি একটা মানুষের ভালোবাসে, খারাপ হোক কলগাল হোক, 2 তারে ভালোবাসলে ভাই ওই পুরুষ তার জন্য মরতেও পারে ভাই। হ্যাঁ, আপনি মরছেন। তো এক পর্যায়ে ও আমাকে প্রথমে অ্যাপ্লাই যেটা করে, যে আমার হয়তো খুব খারাপ করবে, খুব টর্চার করবে, যাতে আমি এমনিতে জায়গা এমনিতে না যাই, মারার চেষ্টা করছে। মারার যখন আল্লাহ বাঁচা দিয়েছে, তখন রিহাবে দিছে। রিহাবে দেওয়ার পর আমার বিয়ে করছে। সবচেয়ে ক্লোজ শট কোনটা ছিল, যে লেগে গেল মরে গেল বলে মনে হচ্ছে? কোনটা? ওই যে রিহাবে দিয়ে, ওই যে আমার রাইট হাত ভাই, আপনার এই যে পুরো একটা অদ্ভুত লাইফ শুনাইলেন, যে আমরা যা শুনলাম ওনার মুখে, এখন আমি কাউন্টার দিচ্ছি ওর কথাগুলো যে বলছে। দেন। ও বলছে যে হচ্ছে
ও জামাই খোঁজার জন্য ও শিরিক করছে। আপনি বলেন আপনি জামাই পাওয়ার জন্য শিরিক কিন্তু করছেন। এই শিরিকটা ও আমার মন্দিরে নিয়ে গেছে, আপনারাও নিয়ে যেত। ও নিজেই আমার মেলটা বানাই ফেলছে। ভাই মানুষের ডিপ্রেশন এত জিনিস, মানুষকে ডিপ্রেশন থাকে না ভাইয়া, যে কোনো মানুষ পাগল হয়ে যায়। ও আমার এত টর্চার করছে, আমি নিজে পাগল হয়ে গেছিলাম। ও আমার বলতো চলো মন্দিরে যাবো, মন্দিরে আমি তো মন্দিরে যাবো না, তুমি বাড়ি থেকো। হ্যাঁ, ও মোমবাতি আগরবাতি কিনে দিত, নিয়ে মন্দিরে দিত, কিন্তু মন্দিরে ভালো লাগে। এটা একটা নাটক। তো আমার জিনের নাটক মানে অনেক নাটক করছে আমার সরার জন্য। আর ওই যে জামাই যে গুম, সবাই ওর সন্দেহ করে এই বাঁচার জন্য, যাতে ওর সন্দেহ না করে। আচ্ছা আচ্ছা, ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য জিনের নাটক করছে। এবং আমার থেকে অনেকবার বলছে লাইভ করবে, হ্যাঁ অনেকবার ট্রাই করছে, এই তুই আর যে নীরব, আর যে নীরব না সরি আর যে কিবিয়ার নাম্বারটা দে, ব্যবস্থা করে দে, মানে কিবিয়ার লাইভে যে বলবে হয়তো কোনোভাবে আপনার ভাই আপনার কাছে আসছে। তো হচ্ছে এটা মিথ্যা। আর জামাই জন্য শিরিক করছে। ও যদি এত জামাই পাগল থাকতো, জামাই যদি এতই ভালোবাসতো, জামাই ঘুমোইছে 18 সালের নভেম্বর না অক্টোবর জানি, সেই মাসেই জামাই মানে ঘুম হওয়ার ঠিক 15-20 দিন পরে সে দিব্যি ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বাইতেছে। সেই ছবিও আমার কাছে, যেমন 150 আছে, দিয়ে দেবো আপনাকে। তো জামাই যদি এত ভালোবাসে, জামাই ঘুম অথচ তার 1 মাস যাই সারতে পারে নাই, সেই বয়ফ্রেন্ডের লাগে ঘুরতে আসে। দেখতে চাই ছবিগুলো আমি, অবশ্যই ছবি আমি দিয়ে দেবো। ছবি ঘুরতে এসে থাকতে এসে, কারণ আপনি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনি লাইভ দেখবে, আমিও তো মিথ্যাবাদী হইতে পারি, তাই না? অবশ্যই প্রমাণ দিতে হবে না? তো এতই যদি জামাইকে ভালোবাসে, জামাই রেখা ওই অন্য মানুষের সাথে শুইলাম, জামাই থাকতে অন্য মানুষের নিয়ে শুয়েছে, এবং জামাই তখন ঘুম হয়ে যায়, তখন তো ঈদের দিন, এখন তো বলার কেউ নাই। হ্যাঁ, তখন এই ছবিগুলো আমি আপনি বলতে চাচ্ছেন যে সে একটা অলৌকিক গল্প বলছে গল্প। ওই যে আমার ওয়াইফ যে জিনের সিমটম ছিল, জিন বলতে কি মেন্টালি সিমটম ছিল, হ্যাঁ সিমটমেও এগুলো করছে, ওই জিনের থ্রুটা আমার থেকেই পায়। কেমনে? ওই যে আমি বলছি আমার জিনের সমস্যা ছিল, ওই মাথাটা মধ্যে খাড়ায়। আচ্ছা, সো এই লোকে তো জিন দিয়ে বললে পারবা, জিন দিয়ে বলে আমি জিনের ভয় পাই। দেখতে আমি ওয়াশরুমে গেলে আমার ভয় লাগে, সিরিয়াসলি। হ্যাঁ আমার ভয় লাগে, মনে হয় কি ধরনের পিছনে ডাক দিবে। হ্যাঁ, এই থিওরিটাও খাটাইতো। তারপরে এক পর্যায়ে বললো কি, সাইদ ওই যে বললাম তুমি বিয়ে করো, বিয়ে করলে আমরা ভালো হয়ে যাবো। আপনারা বলতেছে বিয়ে করো, উঠা বসলাম আবার কাণ্ড কি? তুমি বিয়ে করো, বিয়ে করলে আমি ভালো হয়ে যাবো। আপনি বিয়ে করলে সে কেমনে ভালো হবে? এটা নাকি তারা জিনে বলছে। নে আচ্ছা, ভালো কথা। ওই কথাটা বললে যে লাস্টে আমরা একটা এপিসোড শুট করছি, আমরা আপ করবো কয়েকদিনের মধ্যে, যে তার যে জটা হইছে এইটা সে বলছে এটা সত্যি না, তো জিন না করছে, যে আমি দিই নাই, তারপর তুই কেন কইলি? এটার কাণ্ড নাকি অন্য? ও এটা ও যখন মামলার আপনি এখান থেকে লাইভ করার পর, আপনি লাইভ করার আগে ও মনে কিছু ভিডিও আপনাকে দিচ্ছে কিনা জানি না আমি, ও ফেসবুকে ও টিকটকে এই জিনে ভিডিওগুলো ছাড়তেছে, ও ভাইরাল হইতেছে, ঠিক আছে, অনেকে ওর ইনবক্স করতেছে, আইসা লাইভ বলছে, অনেকে আমাকে ইনবক্স করে যে হচ্ছে আপনার কাছে যে জিনের সমস্যাগুলো হয়েছে আসলে কি সত্য? তবে যারা ভুক্তভোগী তারাই জানবেন, আর যারা ভুক্তভোগী না তারা এটা জানবেন না। তো ওর মাথায় জ্বর দিছে, আমি আবার গাড়ির মধ্যে এসে বুঝলাম, আমি এখন বলি হ্যাঁ জিন, আমিও সাথে জিনের পাঠ করছি পরে। কেমন না আপনি অভিনয় করছেন জিনের? কিরকম? এই সাইদ কিন্তু তোর জামাই, তোরে কিন্তু আমি বলছিলাম যে সাইদের লোক থাকবি না, সাইদে বাদ দিবি। তুই আবার সাইদের সাথে যোগাযোগ করছিস, তাই না? যোগাযোগ করছিস, সাইদ দিস আমি, তুই যে মিথ্যা কথা কেন বললি? আমার নাম গোবিন্দ, মিথ্যা কথা কেন বললি? যে এমনিতেই সব বন্ডামি বিশ্বাস করি না। আজকে গোবিন্দ তাহলে তুই, আচ্ছা আমরা কি তোর মাথায় জোর দিছিলাম? বলে না। তাহলে তুই মিডিয়াতে গিয়ে কেন বললি তোর মাথায় জোর দিছি আমরা? না ভুলে গেছে, মাফ করে দে। এটা করবো না। বিনোদন আমি বলতেছি দেখ, আমি সাইড দিয়ে কিন্তু ওই নীরবের কাছে পাঠাবো, তুই যেই কথাগুলো বলছিস এই কাউন্টার দেওয়াবো। না 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 তুই যাইস না, তুই মানে ওদের কি তুই যাইস না। আমি হাসি আমি হাসি থামাতে পারতেছি না, তুই যাইস না, ওরে কিন্তু ওদের নিস না, হ্যাঁ নিলে কিন্তু আমার সব বেরিয়ে যাবে। বুঝতে পারছি, আমার কাছে থাকলে আমি রেকর্ড করে দ্যাট ওয়াজ ইওর গেম। ব্রাদার, আমাকে লাস্টলি বলেন যে ধরেন আপনার এই অদ্ভুত গল্প থেকে একটা মানুষ যদি শেখে, কি শিখবে? সেটা আমি বলতেছি 5 মিনিট। আমার প্রথম অপরাধ হচ্ছে আমি ওয়াইফ থাকা অবস্থায় পরকীয়া করি ওনার সাথে। জি,
আর পরকীয়া করতে গিয়ে আমার যে যে যতগুলো করলো ওগুলো তো আপনি বলতে পারিনি, আর তো অনেক ঘটনা আছে, এগুলো নেক্সট টাইম আমাকে বলেন, বলতে পারবো। এই পরকীয়ার শাস্তি আমি পাইছি এবং এখনো পাচ্ছি। এটা এক। তো আমি পুরুষদের জন্য বলবো যে একটা মেয়ে যখন তার বাবা মা ভাই আত্মীয় সব কিছু ছাইরে আপনাদের কাছে আসে, টাকা পয়সার জন্য না, খাওয়ার জন্য না, একটু ভালোবাসার জন্য, সম্মান। আর সেই ভালোবাসাটা যদি আপনি না দেন, সে কোথায় যাবে? এবার আপনার ওয়াইফ আপনাকে বারবার কল করবে, তুমি কই, কত দূর আসছো, কন্টিনিউ সে ঘন্টার পর ঘন্টা আপনাকে কল দিবে। ট্রু। আপনি এক কথা মনে করবেন কি যে হচ্ছে এত কল মানুষ দেয়, বিরক্ত করে, এটার বিয়ে করে আমার লাইফ শেষ। দেখবেন যখন সে থাকবে না, আপনাকে কেউ কলে জিজ্ঞেস করবে না তুমি কত দূর আসছো, বাসায় আসছো না খাইছো। এই বউ যদি বউ আর মা এই কাজটা করে, মানুষ বউয়ের কলে আর মার কলে বিরক্ত হয়ে যায়। তো ভাই পরকীয়া করেন না। পরকীয়ার মানে যে শাস্তি, এটা তো আছেই, অকল্পনীয়। দুনিয়াতেও আছে পরকীয়ার শাস্তি। যত বড় বড় লোক দেখেন না ভাই, অনেক টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে একমাত্র নারীর কারণে। ট্রু। কেউ কারো উন্নতির জন্য উপকার করুক না করুক, ক্ষতির জন্য সবাই পাওয়াই যায়। যে কোনো মানুষ কেউ কারো উপকার করুক আর না। তবে কাউন্টারটা দিয়ে হচ্ছে ও আমার লাইফ থেকে লাস্টে কেমনে সরাইলো, ও তো দেখতেছে আমার আইন দিয়ে সরাইতে পারতেছে না, মাইরে বেলা হুমকি দিয়ে সরাইতে পারতেছে, কিভাবে সরায় আমাকে। সে আমাকে বলতো তুমি একটা বিয়ে করলে আমি ভালো হয়ে যাবো। জামাই একটা বিয়ে করলে বউ ভালো হয়ে যাবে। মানে কি কইছে, আমার এক হুজুরি কইছে, নে এক জিনি কইছে, আমি সবে দেখতেছি। ভাই তুমি তো আমার ভালোবাসো না ভাই, তুমি কি আমার লাগে, তুমি তো দেখছি আমার লাগে মরতে বলতে পারো, তুমি একটা বিয়ে করো, তাহলে ভালো হবে। আমি যে বিয়ে করবো, ওই মহিলার যদি আমার মামলা টামলা দেয়, আর ওই মহিলার আমার ঠকাই লাভ কি? রাইট। আল্লাহ তোমার রোগ দিছে, একদিন ভালো হবো, ওই মহিলারে কেন ঠকাবো? আর ওই মহিলা জানতে পারে যে তুমি আমার বউ থাকতে আমি বিয়ে করছি, সে তো কষ্ট পাবে। অবশ্যই অবশ্যই। বাঙালি মেয়ে কখনো জামাই কানা হোক অন্য ভাগ দেবে না, ভাগ দিবে না, উচিত না। বলো সমস্যা না, আমি এটা জানাবো না কাউরে, কথা আমার রেকর্ড আছে। তো তুমি বিয়ে করবা, যদি তুমি বিয়ে না করো তাহলে সাইড দাও, আমি দেশের বাড়ি চলে যাবো, কারো না কারো ধর্ম ধরে দেশের বাড়ি চলে যাবো, একজনের সাথে আমার কিন্তু কথা হইতেছে। আর তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমার লগে থাকবো। পরে আমি করবো কি, মা পাতি মামু কই খুঁজো, পরে ফেসবুকে এর লগে ঘুরি, এর লগে ছবি, এর লগে ছবি তোলা, ছবি নিতে হবে, ছবি এনে দেখতে হবে, এই ছবি কই ক্লোজ হয়ে ছবি তুলবা, ছবি তুলেও চালবাজি করে ছবিগুলো আমার থেকে নিছে। নেওয়ার পরে পরে একটা মেয়ে দেখলাম চুয়াডাঙ্গার, এই চুয়াডাঙ্গা, আপনার তো মারদেব একেবারে। হ্যাঁ, বৃহত্তর। তো মেয়েটা বললাম যে আমার ওয়াইফ মারা গেছে, 2টা বাচ্চা আছে, তুমি বিয়ে করবা? বলছে হ্যাঁ বিয়ে করবো। এই মেয়ের চুয়াডাঙ্গাতে নিয়ে আসি আমি, মেয়ের আমার কাছে তখন টাকা নেই। ওনার গল্পটা কইলেন না আমার, না ওর গল্প না, এটা একটু বলতে হবে, খুব মায়া লাগছে ওনার গল্প শুনে। বলতে হবে। এই মেয়েটা আসার পরে দেখে আমার ঘরে শীতের মধ্যে ঘরে ডালা বিছনা খাতা নেই। মেয়েটা ওর বাসায় যা ছিল ফ্রিজ ট্রিজ এগুলো বেচাই না, টাকাই না, আমার কম্বল আমার ল্যাপ তো কিনে দিয়ে আমরা থাকলাম। থাকার পরে এখন আল্লাহর মতো মোটামুটি হয়েছে। তারপরে এই মেয়ের সাথে সংসার করতেছি। এখন ওরা বসে এই বিয়ে কিন্তু আমি করছি, তাহলে বহু দেখা। এখন ওই মেয়েটা এত ভালো, এই মেয়েটা করছে কি, আমার আগে শ্বশুর বাসায় যায় আমার ছেলেরে নিয়েছে। আরে বাপরে, আমার ছেলের সে লালন পালন করে, মাশাআল্লাহ, বলে সৎ মা গিয়ে বাচ্চা নিয়ে এসেছে এবং বলে এই তুমি মাথায় যে হাত রাখে আল্লাহ তার মাথায় হাত রাখে, হ্যাটস অফ ম্যান, তোমার যা যা হয়েছে আমি সব বাদ দিলাম। আমি এতিম লিয়ে থাকবো, এতিমই আমার পোলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওনার ভালো চিন্তা করি এই তিন ওর তো আমি ঠকাইতে পারবো না। তোমার যে লোক, তোমার ভাসুক, তোমার বাচ্চা আমি বাসায় কাজ করে খাওয়াবো, সমস্যা নাই। তুমি এই যে মিথ্যাগুলো বলছে, মানুষ হাজার হাজার মানুষ দেখতেছে, মানুষগুলো জানার সত্যিটা জানার দরকার আছে। সঠিক কন্টেন্ট। তুমি নীরবের সাথে কথা বলো, বলে তুমি নিজে লাইভ করো। আমি আপনার বউয়ের প্রতি সম্মান বেড়ে গেল, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে ইভেন সুদান করে। এই যে আপনাদের লাইভ করবো, ও আমাকে মামলা দিবে। এই মধ্যে আবার আমার বললোকে থাকতেছে ভাই, হঠাৎ করে আমাকে SMS দিছে, ও তখন চলে গেল 2023 সালে, বাচ্চার ছবি। এই বাচ্চা দিনস না তো কে, তোমার বোনের বাচ্চা নাকি? সময় হলে জানতে পারবি, সময় হলে জানবো। কে এটা? 4-5 দিন ঘুরাইছে, কয় না এটা তোর বাচ্চা, আমার বাচ্চা। 1 মিনিট লাগে। তুমি প্রেগনেন্ট, তুমি তো আমাকে বলো নাই, আর তুমি আমার দিকে চলে গেছো কেন? বলতেছে আমি তো রেখে জানি, তুই আমার রেখে গেছো না। তা আমি তো থাকতাম তোমার বাসায়, আমার তো বাসা ছিল না, তুই বাসা চলে গেছো, আমার ঠিকানা দিলে তোমার মামলা ভয় দিয়েছো। আবার
ওর সাথে আমি এমনিও গেছি, ও যখন এই যে 2টা অকারেন্স করলো, ঘুমের মধ্যে বাইন্ধ কবে তো আমরা মাইরা ঠিক নেই। মাইরে ফেলে তো সরি। তো এক পর্যায়ে ও চলে গেলার মতো আমি জানি না ও প্রেগনেন্ট, জেনে নাকি ওরা বলছে বাচ্চা হইলে ভালো হয়ে যাবো, আর তিনি বলছে আমি বিয়ে করলে ভালো হইব। ওরা বিয়ে করলাম, এখন সে বিয়ে করার পরে সে সব জানে। আপনার লাইভ করার পরে আমার মা আমাকে ফোন দিল, বাবা তুমি কি করছো বাবা, কান্নাকাটি করতেছে। কি হয়েছে মা? 30 লাখ টাকা মামলা দিছে। কি মামলা মা? কাগজ পাঠাইলো, যৌতুক মামলা। আর হচ্ছে ও আমাকে একটা গাড়ি কিনে দিচ্ছে 12 লাখ টাকা দিয়ে, এই মামলা। গাড়ি কিনেছে 1,20,000 দিয়া, সেই গাড়ি 50 টাকা দিয়েও দিছি। এবং হচ্ছে 1,20,000 জায়গায় 12 হয়ে গেছে। হ্যাঁ, এবং হচ্ছে ওই নভেম্বরের 8 তারিখ হইতে পারে, আমিও যাই না, এই যে নভেম্বরের 24 নভেম্বর 8 তারিখ এ নিয়ে ভাই 1 মিনিট, নভেম্বর 8 তারিখে যায় নাকি ওর বাসায় যায় বেদক মারধর করি এবং বলে আমাকে যৌতুক না দে। অথচ নভেম্বর 8 তারিখে আমি উবার চালাই, আমার উবারের কল লিস্ট মতো আছে, উবারে কোথায় কোথায় যাই। পরে আমি বললাম তুমি এই মামলা দিলে কেন শিখা? মিথ্যা না বললে মামলা হয় না, পড়েও জানে মিথ্যা মামলা। পরে এক উকিলে বুঝাইলো আপা শিখা মামলা, এই মামলা করবেন, ওর টাকা যাবে, ওর টাকা দিতে হবে কোথা থেকে। পরে এগ্রিমেন্ট হইলো, ওই যে ছবি ও তো ভাবায় এই ছবিগুলা কখনো ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। ওই বললাম যে এই ছবি ওর ছাড়বো কেন, সবাই তো মান সমান আছে। এই ছবি ছাড়তে আইন দণ্ডনীয় অপরাধ, কেউ কারো ছবি ছাড়তে পারবে না। ওনাকে বাচ্চা বাবদ প্রতি মাসে 3,000, আর উনি আমার মানে দেনমোহরের টাকা ও 5 লাখ মানে 50,000 টাকা কামিয়ে নেওয়ার, বিয়ে তো হয়েছে 5টা 4টা, 50,000, 5 লাখ 500 ওই সব 500 বাদ দিয়ে টাকা খাওয়াইয়া কাজে যায় 5 লাখ টাকা মামলা বানাইলে দেনমোহরের মামলা দেয়নি আমার, জানে দেনমোহরের মধ্যে টাকা পাবো আমি। দেনমোহর মামলা দেয়নি, লাস্টে উকিলে মানে এগ্রিমেন্ট করলো। ও আমার একটা মোবাইল কিনেছো, এই যে মোবাইলটা, এই মোবাইলটা কিনে দিয়েছিল 2021 সালে 25,000 টাকা দিয়া। এই মোবাইলের টাকা তার দিতে হবে, তার বাচ্চার নাকি একটা মোবাইল নিচে আমি টাকা দিতে হবে। এই নিয়ে ভাই আমি আর গল্প কন্টিনিউ করতে চাই না। আপনি ভাই বিয়েটা কিন্তু ও আমার করাইলো, ও আমার লাগে গেম খেললো, খেলে আমারে বাদ দিল, দিয়ে আমার মামলা দিছে। আমাকে একটা লাইনে বলেন যে আপনার লাইফ থেকে যদি শেখে একটা ছেলে বা মেয়ে, কি শিখবে? এটা হচ্ছে আসলে আমি তো ছোট মানুষ, পড়াশোনা বেশি করি নাই, তো এটুকু বলতে চাই যে পুরুষ মানুষ পরকীয়া থেকে দূরে থাকে। রাইট। এই পরকীয়া থেকে মানুষ সব শেষ করে গুম হয়, মার্ডার হয়, টাকা পয়সা শেষ হয়, মান সম্মান যায়, ইজ্জত যায়, সব 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 এই পরকীয়া সব চলে যায়। অথচ সেটাতে কিছুই পায় না মানুষ। কি পায়? কিছু মানে কিছুই পায় না, মরিচিকা, কেবল মরিচিকা, কিছুই পায় না। আমরা শেষ করছি। দেখেন, আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আমি এসব কোনো অশরীরী কিছু বিশ্বাস করি না, কিন্তু এটুকু বিশ্বাস করি যে কার্মা একটা বিরাট জিনিস। আপনি আজকে কাউকে, আমি একটা কথা বলতে চাই, ওটা হচ্ছে ও আমাকে সাথে যে টর্চারগুলো করছে, ওরা আমি এত ভালোবাসতাম, ও আমাকে যে টর্চারগুলো করছে প্রত্যেকটা দাগ আমার শরীরে আছে, আল্লাহ যেন ওরে ভালো রাখে। ও আমার লাস্ট মামলাও দিছে, ও আমার নিজে বিয়ে করেছে, আমার নিজে মামলা দিছে, ও ভালো অর্জন আমি এগুলো করছি, ও ব্রেন বাজ করে আমাকে এটা দিছে। কিন্তু ও মিডিয়াতে আসার এটাই হচ্ছে যে আমি যেন যে বিষয়টা সরে যাই, ওর জামার যে গুম মামলা এটা যেন ওর সন্দেহ তালিকা না থাকে, এই কিছু কিছু ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য জিন নাটক করছে, কি জানি। এনিওয়ে, আমরা শেষ করছি। শুধু ওইটা মনে রাখে যে আমরা কার্মা যেন বিশ্বাস করি যে আপনি কাউকে 1 প্লেট খাবার দিলে আপনিও 1 প্লেট খাবার পাবেন বিপদের দিনে, আপনি বৃষ্টির মধ্যে ছাতা ধরলে আপনিও বৃষ্টি পাবেন। তবে পুরুষ মানুষ আমি আরেকটা কথা বলতে চাই, মেসেজ দিতে চাই যে ভাই আপনি যেমন আপনার অন্যের বুক কাছে যাবেন, আপনার বুক কাছে কেউ রেখে যাবে। আপনি একটা মহিলাকে যে ফিডব্যাক দিবেন সে আপনাকে সেই ফিডব্যাকটা দিবে। আপনি যদি পরকীয়া করেন 5টা, যেই মহিলার সাথে পরকীয়া করবেন তার আছে 10টা।